বাম আমলে আমরা আন্দোলন করেছি, রাস্তায় আন্দোলন করেছি, মহাকরণের অভ্যন্তরে আন্দোলন করেছি, এনএস বিল্ডিংয়ে করেছি, ফুডে করেছি। গণতান্ত্রিকভাবে আন্দোলনের মান্যতা দিত বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকারের একটা গুণ ছিল, এই আন্দোলন করলে প্রতিহিংসামূলক আচরণ করত না, এবং আন্দোলনের ফলে আমরা বেশ কিছু দাবিও আদায় করেছি। এখন ঘটনা হচ্ছে, তবুও তো আমাদের দাবি যতটা ছিল সেটা তো পাইনি। কিন্তু বর্তমান সরকার যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তাতে আমরা ভেবেছিলাম সেই সময় যে এই সরকার আসলে, অর্থাৎ তৃণমূল সরকার আসলে আমাদের যে ডিএ, আমাদের বোনাস, আমাদের যে বাড়ি ভাড়া ভাতা, এই সবগুলো পুনরুদ্ধার হবে। কিন্তু সেই ভাবনা যে ভুল ছিল, সেটা বর্তমানে আমরা বুঝতে পেরেছি। এখন ক্ষমতায় আসার পরেই আমরা লক্ষ্য করলাম, আপনারা জানেন যে ক্ষমতায় আসার পর বিভিন্ন ইউনিয়নকে নিয়ে তিনি একটা সভা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, প্রতি 3 মাস অন্তর অন্তর আমি এই কর্মচারী সংগঠনের নেতৃত্বদের নিয়ে বসব, যে দাবিগুলো বিগত বাম আমলের ছিল সেগুলো শুনব এবং তা মিটিয়ে দেওয়ার চেষ্টা যথাসাধ্য করব। এবং ডিএর জন্য তিনি 3 মাস সময় চাইল। এই যে একটা বৈঠক করলো, তারপরে আর কোনো বৈঠকের দিকেই তিনি গেল না। এবং আমরা লক্ষ্য করলাম 3 মাস পরে ক্ষমতায় আসলো মে মাসে, সেপ্টেম্বর মাসে 10% ডিএ, বামফ্রন্ট আমলন 2 কিস্তি ডিএ ছেড়ে বিদায় নিয়েছিল, একটা 10, পরবর্তী 6। সেই 10% ডিএ 12 সালের জানুয়ারি মাসে দেওয়ার পর একদম হাত গুটিয়ে বসে আছে, আর কোনো ডিএ নেই। পরের বছর 13তে সেকেন্ড কিস্তি সেই 6% দিল। আমরা তখন বুঝতে পারলাম যে ডিএর ক্ষেত্রে এবং বোনাসের ক্ষেত্রে এই সরকার যে আমাদের দাবিগুলো মেনে নেবে, তা সহজে আমরা এই সরকারের থেকে পাবো না। আমাদেরকে, আমার এবং আমার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যে মামলা করলো, জামিন অযোগ্য ধারায় মামলা করলো। সেই 12 সালের এপ্রিল মাসে, 11 সালে ক্ষমতায় এসে 12 সালে, এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মামলাটা ছিল। আমরা নাকি ওই আপনার রিসিভিং যে সেকশনটা, যেখানে চিঠিপত্র জমা হতো, সেখানে যে মহিলারা চিঠিপত্রগুলো নিত তাদের সঙ্গে শ্লীলতাহানি করেছি, সেখানকার কম্পিউটার ভেঙেছি, ফ্যান ভেঙেছি। এই সব মিথ্যে অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করলো এবং আমাদের বিরুদ্ধে মামলা হলো। সেই মামলা জামিন অযোগ্য ছিল, যেহেতু আমাদের মধ্যে একটা ভয় ছিল যদি অ্যারেস্ট হয়ে যায়। কিন্তু মহামান্য বিচারপতি আমাদের যে ভাবমূর্তি, আমাদের যে পরিচয় দেখে তিনি বুঝতে পেরেছিলেন এই মামলা মিথ্যে মামলা হিসাবে এখানে ট্রিট হয়েছে, আমাদের বেল দিয়েছিল বটে। আমাদের সেই 8 বছর সেই মামলা লড়তে হয়েছে, শেষ পর্যন্ত জিতেছি। কিন্তু এবার দেখুন, আমাদের নেতৃস্থানীয়কে যদি মিথ্যে মামলা দেয়, অন্যান্য সংগঠনের তাদের যদি আপনার সেই সাগর থেকে পাহাড়ে বদলি করে দেয়, সাধারণ কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমরা তখন আর রাস্তায় নামলে কর্মচারী সমাজকে পাচ্ছি না। এখন কর্মচারী সমাজকে পাচ্ছি না। কোনো জায়গায় আন্দোলন, আপনার মহাকরণের অভ্যন্তরে আমরা আন্দোলন করেছি। তিনি যখন নবান্নে গেল, নবান্নের ভিতরে একদম আন্দোলন সম্পূর্ণ স্তব্ধ করে দিল আইন করে। সেখানে বিরোধী সংগঠনদের ভিতরে প্রবেশ নিষেধ করে দিয়েছিল একাধিক ব্যক্তিদের, তারা যদি আন্দোলন করে। অর্থাৎ নবান্নের ধারে কাছে আমরা পৌঁছতে পারতাম না। দেখুন, একটা কথা কি, হেডকোয়ার্টারে আন্দোলন করলে, যেমন একসময় মহাকরণ ছিল মিনি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল। আমাদের এই আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়ত। এগুলো কিন্তু খুব ভালো বুঝতো তিনি, জানে যে মহাকরণে যদি আমি থাকি, বাম আমলে তারা আন্দোলন করেছে, এখনও তারা আন্দোলন করবে, অতএব আমাকে এমন জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে যেখানে আন্দোলন না করতে পারে। সে পালিয়ে গেল, এক প্রকার পালিয়ে গেল নবান্নে পালিয়ে গিয়ে বসে রইল। আমাদের আন্দোলন শুধু নবান্নে না, অন্যান্য যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেখানেও 144 ধারা করে যাতে মার্চভাবে আন্দোলন না করতে পারি তার ব্যবস্থা করলো। এবং এই যে বদলি আরম্ভ করলো,
মহাকরণ থেকে সব রিটেল বেল্টের আগে তো প্রথমে মহাকরণ থেকে সব বিরোধী যে নেতাদের সব অন্যান্য ডিপার্টমেন্টে বদলি করে দিল, সল্টলেকে করে দিল, প্রিন্স স্কুল স্ট্রিটে করে দিল, হ্যাঁ হ্যাঁ যেসব বিল্ডিং করে এগুলো করে ভেঙে দিল সংগঠনগুলো। দেখুন ব্যাপারটা কি, একটা জায়গায় যদি খুব সহজে, আমাদের ইউনিয়ন ঘর ছিল, প্রত্যেকটারই ইউনিয়ন ঘর, সেখানে টিফিনের সময় জমায়েত হতাম, আমরা একসঙ্গে কোন ধরনের আন্দোলন করা যাবে, বাম আমলের কথা বলছি, সেটা যদি এই আমলে শুরু করি, প্রথম দিকে শুরু করেছিল, বুঝতে পেরেছে, তখন এই জিনিসটা করে একদম কর্মচারী সংগঠনগুলোকে ভেঙে দিল, মিথ্যে মামলা দিল, সাগর থেকে পাহাড়ে বদলি করে দিল, সাধারণ কর্মচারীরা মিথ্যে মামলা দিল, সাধারণ কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হলো। এখন আন্দোলনে নামলে আমরা দেখছি কর্মচারী সমাজ পাচ্ছি না, তাই আমাদের অন্য জায়গায়, তখন আমরা এই যে ডিএ যাতে মানে এত ভোজে গিয়েছিল, এই মামলার মাধ্যমে যাতে আদায় করা যায়, সেই পথে আমরা অগ্রসর হয়েছি। আমরা মামলায় যাওয়ার আগে সরকারের কাছে যে টাকা আছে সেই নথি তো আমরা তুলে দিয়েছি, অথেন্টিক নথি। কীরকম না, আমরা আরটিআই করে আমাদের যে প্রেসিডেন্ট, তার কাছে সম্পূর্ণ হিসাব আছে, সরকারি কর্মচারী কত, একদম স্বাস্থ্য দপ্তর থেকে তারপর বিভিন্ন দপ্তরে, আপনি পরবর্তীকালে ওনার সঙ্গে যোগাযোগ করলে ডিটেলসটা পাবেন। আমরা সেই সব তথ্য জোগাড় করেছি আরটিআইয়ের মাধ্যমে, কারণ আমরা যখন কোর্টে হলফনামা দেব, মিথ্যে কথা কোনো কথা বলা যায় না। 5 লক্ষ তো শূন্য, এখন বর্তমানে 5 লক্ষের অধিক, সেই সময় আমরা হিসাব করে দেখেছি 3-3.5 লক্ষ, 16 সালের কথা বলছি। এখন এদের তো একটা বিপুল পরিমাণ বেতন দিতে হয়, সেই বেতনটা তাহলে সরকারকে দিতে হচ্ছে না, রিটায়ার করার পর তাদের যে আপনার পেনশন সেটা দিতে হচ্ছে না। তার সেই সময় কি করলো, সেই সময় শুরু করলো ক্ষমতায় আসার পর ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, এবং আরও একটা জিনিস, সেটা আপনার আন্দোলনের পক্ষে আমাদের খুব অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এটা শুধু আমাদের সংগঠন না, এমনকি সেই সময় যে কোঅর্ডিনেশন কমিটির সংগঠন, তাদেরও অনেক মেম্বার রিএমপ্লয়মেন্টের জন্য এই সরকারের কাছে বশ্যতা স্বীকার করেছে। সিদ্ধারাটা তো সোজা রাখতে হবে, সাহসটা তো সোজা রাখতে হবে। আমরা মিথ্যে মামলায় জড়িয়েছি, তবু আমরা হাল ছেড়ে দিইনি। সেই সময় 16 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসছে, 16 সালের ডিসেম্বর মাসে মামলাটা ফাইল করেছি, মে মাসে দ্বিতীয়বার ক্ষমতায় এসছে। সেই সময় বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করে 77-78টা আসন পেয়েছিল, ক্ষমতায় তো আসতে পারেনি। বিজেপি সেই সময় খুবই অল্প শক্তি ছিল, তবুও তো আমরা সেই মামলা করেছি, ট্রাইব্যুনালে সেখানে জিতেছি, হাইকোর্টে জিতেছি। এখন মামলা আপনার প্রায় শেষের পথে বলে আমরা মনে করছি, হয়তো সময় লাগছে। এখন এই যে 3.5 লক্ষ, তখন সেই সরকারি কর্মচারী পদ ছিল, তাদের আমরা হিসাব দিয়ে বলছি এত টাকা সরকারি কোষাগারে জমা আছে। এছাড়াও আমরা বাজেট প্রভিশন, অর্থাৎ ওই মানে ইসেতে কম্পিউটার থেকে, মানে ওই ফিনান্সের বাজেট প্রভিশন থেকে খুলে আমাদের বেতন পেনশনে কত টাকা বরাদ্দ করত, তাতে এক বছরে কত টাকা ব্যয় করত, সেটা আমরা তুলে ধরেছি। আমরা লক্ষ্য করেছি, ধরুন 10,000 কোটি টাকা আমাদের বরাদ্দ করলো বেতন পেনশনে। এবার যেহেতু রিক্রুটমেন্ট নেই, যেহেতু ডিএ নেই, সেগুলো কিন্তু ঢুকিয়ে রাখে নিজেদের স্বার্থে, সরকারের স্বার্থে ঢুকিয়ে রাখে। এখানে এগুলো তো আপনার কেন্দ্রীয় সরকারের কাছে মেমোরেন্ডাম দিতে হয় যে এত টাকা বেতন পেনশনে আমাদের খরচ হয়, সরকার সেগুলো দেখিয়ে সেখান থেকে আমাদের কাট করে টাকা, মানে এই স্বাভাবিকভাবেই কাট হয়। ডিএ না দিলে কেটে গেল, নিয়োগ না হলে কেটে গেল টাকা, মানে জমে গেল। এই করতে করতে প্রতি বছর কোনো সময় 2,000 কোটি টাকা সঞ্চয় করেছে, কোনো সময় 3,000 কোটি টাকা সঞ্চয় করেছে। রিভাইজ বাজেটে লাস্টে দেখাতে হয়, তারপরে অ্যাকচুয়াল বাজেটটা পরে পাওয়া যায়, তখন দেখা যায় এই করে 5 বছরে আমরা হিসাব করে, অথেন্টিক হিসাব, 16,000 কোটি টাকা 5 বছরে আমাদের টাকা মেরে দিয়েছে। সেটা তুলে ধরেছি যে খেলা মেলা, দান খয়রাতি যেটা সরকার করছে, সরকারি কর্মচারীদের টাকায় করছে। দেখুন, আমরা মামলা লড়ছি, মামলায় একটা বিশাল মানে খরচ। আমাদের যে ব্যাংকে যে টাকাটা ছিল, সেটা আমাদের আন্দোলনের জন্য থাকে, কনফারেন্স হয়,
তারপরে আমাদের ধরুন এই যে প্রত্যেক বছরে মুভমেন্ট করতে হয় রানী রাসমণি রোডে, সেখানে দুবার বছরেই করতে হয়, বিপুল খরচ হয়। কিন্তু এই সরকার এসে আন্দোলনটা বন্ধ করে দিয়েছে। রানী রাসমণি রোডে ওখানে তখন মঞ্চ করতে দিত না, কনফারেন্স বন্ধ করে দিয়েছে। আন্দোলন করতে গেলে যে খরচাটা হয় সেটা জমে যাচ্ছে টাকাটা। তাহলে তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে ব্যাংক ব্যালেন্স আছে সেই দিয়ে আমরা ডিএ নিয়ে মামলাটা করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা ডিএ নিয়ে আমরা ভেবেছিলাম মানে ট্রাইব্যুনালের পরে হাইকোর্টে আমাদের যেতে হবে, হাইকোর্টে রায় পেলে সরকার বাধ্য হবে ডিএ দিতে। সেই পরিপ্রেক্ষিতে আমরা করি এবং আমাদের খুব পরিচিত যারা আছে, আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন আছে, জেলা কমিটিগুলো আছে, আমাদের পেনশন ফেডারেশন আছে, তাদের সাহায্যে আমরা এই মামলা প্রাথমিক দিকে চালিয়ে নিয়ে গেছি। তারপরে যখন সুপ্রিম কোর্টে মামলাটা চলে গেল, সুপ্রিম কোর্টে তো প্রচুর খরচ। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্যাংক অ্যাকাউন্টে মানে আপনার ক্যাপশন দিয়ে আমাদের বিভিন্ন মানে মিডিয়ার কাছে দিয়েছি, বা আপনার পেজে দিয়েছি, ফেসবুকে দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি। তাতে এক শ্রেণীর সরকারি কর্মচারীরা আমাদের সাহায্য করেছে, শিক্ষক সমাজও করেছে, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারাও করেছে। এটা অস্বীকার করলে মানে ভুল হবে, অন্যায় হবে। সেই সব টাকা একত্র করে আমরা এই যে মামলা এতদিন চালিয়ে গেলাম, তবুও খুব কষ্টে বেশ কিছু টাকা আমাদের নিজ গৃহ থেকেও ব্যয় করতে হয়েছে।